আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই গ্রুপে তোমাদের এই ছবিটা দিছিলাম এবং এরপর আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে অ্যাকচুয়ালি এখানে তুমি কী দেখতেছো। সো এরকম জিনিস তোমাদের ফাইনাল প্রফে স্যারদের অনেক দেওয়ার চান্স থাকে যে এরকম একটা ছবি দিয়ে বলবে অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর সিইং এবং তোমাদের ডিসক্রাইব করতে হয় বা বলতে হয়। তো এখানে আসলে যে জিনিসটা দেখতেছি তোমাদের ম্যাক্সিমামই অ্যান্সার দিচ্ছ যে ভাইয়া সার্জিক্যাল সাইট ইনফেকশন এবং দি অ্যান্সার ইজ কারেক্ট। হ্যাঁ, যে যারা যারাই বলছো সবাই আলহামদুলিল্লাহ ঠিক বলছো। তাহলে আমরা একটু জেনে নিই যে আসলে এই যে সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতেছি, এই সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে আসলে আমরা কি বুঝি। হ্যাঁ, এটার ডেফিনেশন আছে বইয়ে, সেটা হলো ইট ইজ অ্যান ইনফেকশন দ্যাট অকার্স is an infection that occurs after surgery in a site where the surgery has taken place. ঠিক আছে, দ্যাট মিনস যেই জায়গায় সার্জারিটা হয়েছে সেই জায়গায় যখন ইনফেকশন হয় সার্জারির পরে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সার্জিক্যাল সাইট ইনফেকশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে মানে অনেক জায়গায় এটা একটা টাইম ফ্রেম দেওয়া, অনেক জায়গায় এটা টাইম ফ্রেম দেওয়া। টাইম ফ্রেমটাও তোমাদের আসলে জানতে হয়। সার্জিক্যাল সাইট ইনফেকশনের একটা টাইমিং আছে। ঠিক আছে, এটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে সার্জিক্যাল সাইট ইনফেকশন বললো, এটা আসলে কখন তুমি সার্জিক্যাল সাইট ইনফেকশন বলবো। সো দ্যার ইজ এ টাইমিং ইন প্লেস, রাইট? সো টাইমিং আছে একটা। সো আইডিয়াল টাইমিংটা হলো এটা হয় আফটার 72 আওয়ার্স থেকে শুরু করে 1 মান্থ। ঠিক আছে, ওকে। এটা হলো আইডিয়াল টাইমিং। ইন আইডিয়াল উন্ড 70 মানে একটা সার্জারি হয়ে যাওয়ার 72 ঘন্টা থেকে শুরু করে 1 মাসের মধ্যে যদি ইনফেকশন হয় ওই জায়গাতেই, তাহলে তুমি ওটাকে বলবো সার্জিক্যাল সাইট ইনফেকশন। এখন যদি তুমি কোনো ইমপ্ল্যান্ট দাও, ঠিক আছে, ইমপ্ল্যান্ট ধরো তুমি প্রস্থেটিক হার্ট ভালভ দিলা, তারপরে নি রিপ্লেসমেন্ট করলা, ঠিক আছে, তাহলে যদি তুমি ইমপ্ল্যান্ট ইউজ করো তাহলে আপ টু 1 ইয়ার পর্যন্ত তুমি এটাকে সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে পারো। ঠিক আছে, আপ টু 1 ইয়ার। হ্যাঁ, যদি তুমি ইমপ্ল্যান্ট ইউজ করো তাহলে আপ টু 1 ইয়ার। দ্যাট মিনস নর্মাল একটা উন্ডে সার্জারি করে ফেলছো, তার 6 মাস পর ইনফেকশন হয়েছে, এটাকে তুমি সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে পারো না। কিন্তু এখানে যদি একটা ইমপ্ল্যান্ট থাকে তাহলে এটাকে সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে পারবো। আচ্ছা, তাহলে আসো আমরা এখন এই উন্ডটা নিয়ে একটু বিশ্লেষণ করি। এখানে আসলে ঘটছেটা কি আমরা একটু খেয়াল করি যে এটা একটা মিড লাইন উন্ড। হ্যাঁ, মিড লাইন ল্যাপারোটমির উন্ড। ঠিক আছে, আরও যদি স্পেসিফিকভাবে তোমাদের বলতে চাই, এটা মিড লাইন ল্যাপারোটমির একটা উন্ড। ঠিক আছে, এবার আমরা দেখতে পারতেছি এই জায়গায় এখানে প্রোলিন, হ্যাঁ, নীলগুলো হলো প্রোলিন। ঠিক আছে, তাহলে এখানে প্রোলিন আছে। তাহলে প্রোলিন আছে মানে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে এই জায়গাটায় তোমার সেলাই করা হয়েছিল। ঠিক আছে, তো সেলাই এখানে আছে, এই জায়গাটায় নাই, এবং এর নিচে আর কোনো সেলাই আমরা দেখতে পারতেছি না। ঠিক আছে, এই যে এই কালো কালো দাগগুলো দেখতেছো এগুলো হলো সেলাইয়ের দাগ। হ্যাঁ, সেলাই দেওয়ার পরে আমরা যখন খুলি তখন আসলে আমরা এরকম দাগ দেখতে পাই। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো যে এটা আমাদের দেখতে পাই আর কি আমরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাটা কেন খোলা বা এখানে আসলে ভাইয়া কী দেখতেছি। তো ধরো তোমরা যখন ইন্টার্ন হবা তোমরা দেখবা যে তোমাদের ড্রেসিং করতে হয়। হ্যাঁ, এবং ড্রেসিংটা শুরু করি আমরা সাধারণত 3rd পোস্ট অপারেটিভ ডে থেকে। 3rd পোস্ট অপারেটিভ ডেতে আমরা একটা জিনিস করি যেটাকে বলা হয় চেক ড্রেসিং, যেটাকে কি বলা হয় চেক ড্রেসিং। হ্যাঁ, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দিন তুমি দেখো যে আসলে রোগীটার উন্ডটা হেলদি আছে কিনা। হ্যাঁ, এই চেক ড্রেসিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন গাইনি পরীক্ষা দিবা তোমরা তো সিজারের কথা খুব বলবা, LUCS, তখন স্যাররা জিজ্ঞেস করে বা ম্যাডামরা জিজ্ঞেস করে যে একটা সিজারের পেশেন্টকে ছুটি দেওয়া হয় কখন, তখন বলতে হয় যে ম্যাডাম 3rd পোস্ট অপারেটিভ ডেতে চেক ড্রেসিং করে উন্ড যদি ভালো থাকে আমি ছুটি দিয়ে দিতে পারি। আচ্ছা, চেক ড্রেসিং জিনিসটা কি, 3rd পোস্ট অপারেটিভ ডেতে সাধারণত উন্ডের উপরে তো গজ থাকে, গজের এই পাশ দিয়ে টেপ দিয়ে আমরা আটকায় রাখি। 3rd পোস্ট অপারেটিভ ডেতে আমরা গজটা সম্পূর্ণ তুলে ফেলার পরে আমরা উন্ডটাকে 2 সাইড দিয়ে চাপ দিই। হ্যাঁ, চাপ দিয়ে দেখা হয় যে এই দিক দিয়ে কোনো ফ্লুইড আসতেছে কিনা, কোনো পাস আসতেছে কিনা। ঠিক আছে, এটা আসলে দেখা হয়। আমি যখন ইন্টার্ন ছিলাম আমার যে CA ভাইয়া ছিলেন
উনি মানে হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ ইন ডুইং দিস, ঠিক আছে। তো আমি মাঝে মাঝে একটু রাগই করতাম যে তোর কিছু এলেই ভাইয়া সেলাই খুলে দেয়, হ্যাঁ, তারপরে তোমার অনেক জোরে চাপ দেয়, আমরা তো এত জোরে চাপ দিতাম না, ঠিক আছে। তা আসলে ভাইয়া কেন করে, বাট পরে দেখলাম যে হি ওয়াজ অ্যাকচুয়ালি কারেক্ট, হ্যাঁ, এবং আমাদের জিনিসটাই ভুল ছিল। তাহলে ওনার কারেক্ট, উনি অনেক জোরে জোরে চাপ দিয়ে দেখতো কোনো বিন্দু পরিমাণে পাস আসে কিনা বা ফ্লুইড আসে কিনা। একটু ফ্লুইড আসলে উনি বলতো যে ফায়ার স্টিচ অফ করো, ঠিক আছে, স্টিচ অফ করো। তাহলে এরকম একটা উন্ড যখন ইনফেক্টেড হয় বা সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়, তখন আমাদের ফার্স্ট কাজ হলো, ওয়ান অফ দ্য ফার্স্ট থিং উই ডু ইজ আমরা স্টিচ অফ করি। তাহলে স্টিচ অফ বলতে আসলে কি বোঝায়? স্টিচ অফ বলতে বোঝায় যে সেলাই খুলে দেওয়া, হ্যাঁ। এখন তুমি কোন জায়গায় সেলাই খুলবা, উপরে খুলবা না নিচে খুলবা? আইডিয়ালি তোমার যদি এই জায়গা থেকে পাস আসে, তোমার এই সেলাইটা খুলে দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আমরা কি করি, আমরা সবচেয়ে নিচের দিকে সেলাইগুলো খুলি। কেন নিচের দিকে সেলাইগুলো খুলি? কারণ ধরো পেশেন্ট তো শুয়ে থাকে, আইডিয়ালি। তো ধরো শুয়ে থাকার ফলে, ঠিক আছে, ধরো এভাবে তো শুয়ে থাকে সবাই, তাই না? তো রোগীর মাথার নিচে ধরো বালিশ থাকে এবং মানে ডিরেকশনটা এরকম। তাহলে যে কোনো ডিসচার্জ বা যে কোনো পাস এটা আইডিয়ালি নিচের দিকে কালেক্ট হওয়ার কথা, ঠিক আছে। তো আমরা কি করি, আমরা নিচের দিকে স্টিচ অফ করি। তো কয়টা সেলাই খুলবা? আইডিয়ালি যত বেশি খুলবা তত ভালো, হ্যাঁ। খুলে দিয়ে আমাদের টার্গেটটা থাকে যে ধরো 1 2 3 4 5, এই 5টা সেলাই ধরো খুলে দিলাম, বা এখানে 6টা খোলা হয়েছে, 6টা সেলাই খুলে দিলাম। দিয়ে আমরা একটা মসকুইটো ফোরসেপ ঢোকাই, এই উন্ড এজটাকে অ্যাপার্ট করে দিই, দ্যাট মিনস উন্ডটাকে আবার খুলে দিই। আচ্ছা, খুলে দিলে ভাইয়া সুবিধা কি? খুলে দিলে সুবিধা হলো যে এই যে সিক্রেশন বা পাস যেটা ছিল সেটাকে তুমি বের হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছ। তো নেক্সট কথা হলো যে ভাইয়া বের হইতে দিলে সুবিধাটা কি? বের হইতে দিলে সুবিধাটা হলো এই যে দেখো, ধরো তোমার এই জায়গায় ইনফেকশন হয়েছে, হ্যাঁ। এখন ইউজুয়ালি মানে উপরের যে লেয়ারগুলো, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এগুলো অনেক টাইট দেন নিচের লেয়ারগুলো, ঠিক আছে। এখন তুমি যদি এখানে পাস হয়েছে, তুমি যদি পাসটাকে উপরে রাস্তা করে না দাও বের হওয়ার জন্য, এই পাসটা নিচে যাওয়া শুরু করবে, এবং এই পাসটা নিচে যেতে 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 ইনফেকশন নিচে যেতে 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 এটা অ্যাবডোমেন পর্যন্ত ছড়ায় যাইতে পারে, ঠিক আছে। এটা অ্যাবডোমেন পর্যন্ত ছড়ায় যাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি অ্যাবডোমেন পর্যন্ত ছড়ায় যায় দেন ইউ হ্যাভ আ প্রবলেম, ওকে, দেন ইউ হ্যাভ আ প্রবলেম। দ্যাট মিনস অ্যাবডোমেনে ছড়ায় যাবে, ইট ইজ আ মানে মরবিড কন্ডিশনের পর্যন্ত চলে যায় রোগী, ঠিক আছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি যে সার্জিক্যাল সাইট ইনফেকশন হলেই আমাকে স্টিচ অফ করতে হবে এবং আমাকে এনশিওর করতে হবে পাস যেন দিতে বের হয়ে যাওয়ার সুযোগটা পায়। তাহলে লাভটা কি? লাভটা হলো যে পাসটা আর ভিতরে ঢুকবে না, হ্যাঁ, ভিতরে ঢুকবে না, রাইট। আচ্ছা, নেক্সটে আসো। তাহলে এই যে সার্জিক্যাল সাইট ইনফেকশন বললাম, এটার টাইপস আছে কিছু অবভিয়াসলি। তাহলে টাইপস কী কী? এটার 1 নাম্বার টাইপ হলো সুপারফিশিয়াল, যেটা আমরা সবচেয়ে কমনলি দেখি, এখানে জাস্ট সাবকিউটেনিয়াস লেয়ার ইনভলভ, হ্যাঁ। তারপরে একটা জিনিস আছে যেটাকে বলা হয় ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন। ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন থেকে এখানে আমরা বলি মোর দেন সাবকিউটেনিয়াস লেয়ার ইনভলভ, হ্যাঁ। এটা বিভিন্ন জায়গায় হইতে পারে, তো আসলে মানে সাবকিউটেনিয়াসের ভিতরে যাই ইনভলভ করুক সেটা হচ্ছে ডিপ। থার্ড একটা লেয়ার আছে যেটা হলো মানে কিছু স্পেসিফিক জায়গার জন্য কাজ করে, যেটাকে বলা হয় অর্গান স্পেস সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটার মধ্যে পরে ধরো লিভার অ্যাবসেস, মানে পুচটা সাপোজ পেটে, যে পেটের অর্গানগুলো তো ছড়াই গেল, তারপর স্প্লেনিক অ্যাবসেস, হ্যাঁ, এগুলোকে আমরা বলবো, অথবা পেলভিক অ্যাবসেস, এটাও খুব কমন, হ্যাঁ। পেটের সাধারণত 3 জায়গায় অ্যাবসেস হয়, ঠিক আছে, ওকে। তাহলে এগুলোকে আমরা বলি অর্গান স্পেস ইনভলভড সার্জিক্যাল সাইট ইনফেকশন, ঠিক আছে। তাহলে এই 3 রকম আসলে সার্জিক্যাল সাইট ইনফেকশন হইতে পারে। আচ্ছা, এখন ভাইয়া সার্জিক্যাল সাইট ইনফেকশন হইলো, এখন আপনি খুলে দিতে বললেন, কারণ না খুলে দিলে আমরা প্রবলেমটাও বুঝতেছি যে না খুলে দিলে যেটা হবে যে ভাইয়া ইনফেকশনটা আরও ভিতরে ছড়ায় যাবে, ঠিক আছে। তো ভাইয়া এখন এটা একটা সার্জিক্যাল সাইট ইনফেকশন, আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে, আপনি ম্যানেজ করবেন কিভাবে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এটা ফাইনাল প্রফে আসে, ম্যানেজমেন্টটা আসে, হ্যাঁ, ম্যানেজমেন্ট। তাহলে আইডিয়ালি ম্যানেজমেন্ট বললে তোমাকে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সবই বলা উচিত। কিন্তু এটা মাথায় রাখবা, সার্জারিতে যখন ম্যানেজমেন্ট বলবে তোমার দেখবা মার্ক দিয়ে রাখছে 1 অথবা 2, হ্যাঁ।
বা 1 বা 1.5 থাকলে ম্যানেজমেন্ট মানে শুধু ট্রিটমেন্ট লেখাটাই দরকার। আর যদি তোমাকে একটু মার্ক বেশি দেয়, 3 দেয়, 4 দেয়, তাহলে তুমি সার্জিক্যাল সাইড ইনফেকশনের মধ্যে পুরোটাই লিখতে পারো, ঠিক আছে? তাহলে একটা সার্জিক্যাল সাইড ইনফেকশন ভাই আমি চিনব কীভাবে? হ্যাঁ, সার্জিক্যাল সাইড ইনফেকশনের ম্যানেজমেন্টে খেয়াল করো। ফার্স্টলি আমাকে ক্লিনিক্যাল ফিচার দেখতে হবে, ঠিক আছে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কী থাকে? অবভিয়াসলি ফার্স্টে দেয়ার উইল বি হিস্ট্রি অফ সার্জারি, হিস্ট্রি অফ সার্জারি, কতদিন আগে সার্জারি, ওই যে 72 ঘন্টা থেকে মানে সার্জারি যে কোনো সময় থেকে শুরু করে 1 মাস পর্যন্ত, অথবা যদি ইমপ্ল্যান্ট থাকে 1 বছর পর্যন্ত, ঠিক আছে? 2 নাম্বার, উন্ডের মধ্যে তুমি দেখবা যে দেয়ার উইল বি লোকাল সাইন্স অফ ইনফ্লামেশন। হ্যাঁ, তাহলে ক্যালো, ডলর, টুমোর, রুবর, ফাংশন, লিসা, এগুলো সব দেখতে পারবা। হ্যাঁ, তাহলে দেয়ার উইল বি লোকাল সাইন্স অফ ইনফ্লামেশন, ঠিক আছে? তোমাদের আরেকটা কোয়ারি থাকে অনেকের যে ভাইয়া ইনফ্লামেশন আর ইনফেকশন জিনিসটা কি? তো ইনফেকশন হলো ইনফ্লামেশন দ্যাট অকার্স ডিউ টু আ মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট, সেটাকেই আসলে ইনফেকশন বলে, ঠিক আছে? ধরো কারো বার্ন হইলো, সেখানে কিন্তু ইনফ্লামেশন হবে, কিন্তু এটাকে ইট ইজ নট ইনফেকশন, কারণ এখানে কোনো এজেন্ট নাই, ব্যাকটেরিয়া নাই বা ভাইরাস নাই, কোনো মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট নেই। বাট ইনফ্লামেশন দ্যাট অকার্স ডিউ টু এই মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট, এটাকেই কিন্তু আমরা মানে ইনফেকশন বলি, ঠিক আছে? তাহলে ইনফেকশন আর ইনফ্লামেশন বেসিক্যালি সেম জিনিস, হ্যাঁ, অলমোস্ট। ওকে, সার্জিক্যাল সাইন ইনফেকশন যদি একটু ভিতরে ছড়ায় যায়, তাহলে তুমি সিস্টেমিক সাইন পাবা, দ্যাট মিনস পাইরেক্সিয়া পাবা অথবা ট্যাকিকার্ডিয়া পাবা, ঠিক আছে? ওকে, এখন আসো যে ভাই এখানে ইনভেস্টিগেশন, আমি এরকম একটা কেসে আমি কী করব? তোমার করার জিনিস কিন্তু একটাই। হ্যাঁ, ধরো উন্ডটা অ্যাপার্ট করে দিলা, দেওয়ার পরে তুমি উন্ড থেকে একটা কটন সোয়াব দিয়ে কালচার সেন্সিটিভের জন্য পাস নিবা, বা উন্ডে যদি তোমার জাস্ট কিছু না থাকে, তাহলে তুমি উন্ডের যে ফ্লুইডটা সেটাই নিবা, যা ফ্লুইড পাও সেটাই, ঠিক আছে? তাহলে আমার ইনভেস্টিগেশন কিন্তু খুবই সিমিলার। হ্যাঁ, সেটা হলো সোয়াব নিব ফর কালচার সেন্সিটিভিটি, এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি একটা সিবিসি করতে দিতে পারো, সিবিসিতে তুমি ডাব্লিউবিসি কাউন্ট রেস্ট পাবা, ঠিক আছে? এর বেশি আসলে কোনো কিছু আমরা এক্সপেক্ট করি না। ওকে, আচ্ছা, ওকে, নেক্সটে আসো যে ভাইয়া এরকম ধরেন আমার সার্জিক্যাল সাইড ইনফেকশন হয়ে গেল। হ্যাঁ, নাও হোয়াট ডু আই ডু, অথবা নাও হাউ ডু আই ম্যানেজ দিস, ঠিক আছে? এটা এখন আমি ভাইয়া ম্যানেজ করবোটা কীভাবে? সো সার্জিক্যাল সাইট ইনফেকশন যখনই আমরা ম্যানেজমেন্টের কথা বলি, আমাদের মাথায় রাখতে হবে যে তোমার ফার্স্ট অর্ডার অফ বিজনেস ইজ তুমি একটা কটন সোয়াব নিবা, এবং তোমার সোয়াবটা দিয়ে তুমি বেসিকলি পাস ফর সিএস বা পাস ফর সিএস করে পাঠাবা, ঠিক আছে? আচ্ছা, এই পাস ফর সিএস করলে লাভটা কি? লাভটা হলো যে আমি অর্গানিজমটা আলাদা করতে পারি, ঠিক আছে? তাহলে ট্রিটমেন্ট কি? আর ট্রিটমেন্ট খুবই ইজি। ফার্স্টলি আমরা একটা ইনফেকশন দেখলেই এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। এম্পিরিক্যাল মানে তুমি একটা গেস করবা। হ্যাঁ, ধরো আমার হাতে ইনফেকশন আছে, তাহলে হাতে কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে, বা আমার একটা লাইপোমা এক্সিশন করছে, তাহলে চামড়ার জন্য বেস্ট অ্যান্টিবায়োটিক কোনটা? ধরো চামড়ায় থাকে স্ট্যাফাইলোকোকাস অরিয়াস, এটার জন্য বেস্ট কাজ করে ধরো ফ্লুক্লক্সাসিলিন। হ্যাঁ, এরকম আমি একটা গিভ, তো ট্রিটমেন্টের মধ্যে ফার্স্টেই লিখবা যে আমি কী কী দিব। আমি ফার্স্টলি আই উইল গিভ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? আই উইল গিভ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক, দেন আমি অ্যান্টিবায়োটিক দিব যখন কালচার সেন্সিটিভ রিপোর্ট চলে আসবে 3 দিন পরে, আমি অ্যাকর্ডিং টু সিএস আমি অ্যান্টিবায়োটিক দিব। বাংলাদেশে একদম ক্লিন কাট সার্জারির পরেও আমরা অ্যান্টিবায়োটিক দিই, কারণ আমাদের দেশে ইনফেকশনটা অনেক বেশি হয়। আমাদের সার্জারি মানে আমাদের কোনো হসপিটালে এত বেশি স্টেরাইল না। হ্যাঁ, কিন্তু আইডিয়ালি বলা হয়, ধরো তুমি যদি একটা ক্লিন কাট সার্জারি করো, ধরো নিউরো সার্জারি, হ্যাঁ, ব্রেনের ভিতর তো কোনো অর্গানিজম নাই, তো সেখানে তোমার আসলে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু বাংলাদেশে আমরা দিই, আমাদের স্যাররা দেন, এবং এটা প্র্যাকটিসও হয় যে আমরা দিই, ঠিক আছে? তাহলে 1 নম্বরে দেখো আমি আই উইল গিভ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? দেন অ্যাকর্ডিং টু কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। 2 নম্বর আমি কী করব? 2 নম্বরে আমি সার্জিক্যাল ড্রেনেজ করব, সার্জিক্যাল ড্রেনেজ, ঠিক আছে? সার্জিক্যাল ড্রেনেজ and debridement of
any devitalized tissue. ঠিক আছে, ওকে। 3 নাম্বার আমরা বলবো সেকেন্ডারি ক্লোজার। when granulation tissue appears। আর 4 নম্বরে লাস্ট যেটা, সেটা হলো যে রোগীর যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে সেটা আমাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এটা আগেও একদম ফার্স্টলিও বলতে পারো, আর না বললেও লাস্টে একদম বলতেই হবে। হ্যাঁ, ওকে। তাহলে একটা পেশেন্টের যদি আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশন ট্রিট করতে চাই, দিজ আর দ্য থিংস। এখন এই উন্ডে আসলে আমি কি দেখতেছি বা আমরা কি দেখতেছি, খেয়াল করে দেখো। এই উন্ডের ক্ষেত্রে এখানে সাদা সাদা হয়ে আছে না, এই জিনিসগুলো হলো স্লাফ। তোমরা মাথায় রাখবা, পুজ যে জিনিসটা, পাস, ইট ইজ অ্যাকচুয়ালি লিকুইড ইন নেচার। এবং স্লাফ, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্লাফের সংজ্ঞা হলো ইট ইজ ডেড টিস্যু দ্যাট ইজ yet to be separated from living tissue। ঠিক আছে, এটা হলো স্লাফের সংজ্ঞা। তাহলে ডেড টিস্যু রাখলে তো আমার হবে না, কারণ যতক্ষণ ডেড টিস্যু, এই ডেড টিস্যুর মধ্যে বারবার ব্যাকটেরিয়া বাসা বাঁধবে এবং ইনফেকশন করবে। তাহলে আমার স্লাফ থাকলে আমার টার্গেট হলো স্লাফিং। স্লাফটাকে আমার নষ্ট করতে হবে। হ্যাঁ, স্লাফটাকে আমার কী করতে হবে, নষ্ট করতে হবে, বা স্লাফিং করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এরকম একটা উন্ড তোমরা যখন ইন্টার্ন হবো তোমরা রেগুলার ড্রেসিং করবা। তাহলে এখানে স্লাফকে স্লাফিং করার জন্য বেস্ট যে জিনিসটা সেটাকে বলা হয় ইউসল। হ্যাঁ, এটার টার্মিনোলজিটা হলো এডিনবার্গ ইউনিভার্সাল সলিউশন অফ লাইম। এটা হলো লন্ডনের এডিনবার্গ, মানে ইংল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটি এই জিনিসটা তৈরি করছে, যার কারণে ওনাদের নাম অনুসারে এটার নামকরণ করেছে ইউসল। হ্যাঁ, এটা গজ নিয়ে আমরা যে কাজটা করি, গজ নিয়ে একটা গজকে ইউসল দিয়ে প্যাক করে এখানে রেখে দিই কিছুক্ষণ। এখানে শুধু যে ইউসল দেওয়া হয় তা না, এটা ইউসল প্লাস আমরা পভিসেফ দিই। ঠিক আছে, পভিসেফ দিয়ে আমরা এখানে রেখে দিই। তাহলে কাজটা কি হয়, ইউসল এই স্লাফটাকে একদম লুজ করে ফেলে। দ্যাট মিনস তুমি একটু ঘষা দিলেই স্লাফটা উঠে যাবে। পভিসেফ কি করে, পভিসেফ হলে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট। তাহলে ব্যাকটেরিয়াগুলোকে সে মানে ইনফেকশন যেন ফার্দার না চলে সেই জন্য হেল্প করে। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয়ত আমরা এই জায়গায় ওয়াশ করি। ঠিক আছে, ওয়াশ করি। হ্যাঁ, তাহলে ওয়াশ করতে করতে মানে গজটা তুমি রাখলা, গজটা সরায় ফেললা, স্লাফগুলো একদম লিকুইডের মতো হয়ে গেল। তারপরে আরেকটা গজ নিয়ে আমরা এই জায়গায় একটু ঘষা দিই, ঘষা দিলে স্লাফগুলো উঠে যায়। এবং এই যে লাল লাল টিস্যু দেখতেছো, এগুলো হলো গ্র্যানুলেশন টিস্যু, হেলদি। তোমাকে পুরো জায়গাটা একদম লাল টকটকা বানায় ফেলতে হবে। এবং এই যে ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু, এই যে স্লাফ, এটা তো ডেড টিস্যু, এবং ডিভাইটালাইজড মানে এখনও মরে নাই বাট মরবে, এরকম টিস্যু এই সারাউন্ডিংয়ে কিছু কিছু থাকে। এই ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু তুমি যে কাটতেছো, হ্যাঁ, তুমি যে রিমুভ করতেছো, এটাকেই আমরা বলি ডেব্রাইডমেন্ট। এই জিনিসটাকেই আমরা বলি ডেব্রাইডমেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে রিমুভাল অফ অল ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু, এটাকে আমরা বলতেছি ডেব্রাইডমেন্ট। এই জিনিসটা আমরা করলে যেটা হয়, রেগুলার যখন করবা তোমার স্লাফটা চলে যায়, জায়গাটা পভিসেভ ইউসল দিয়ে ওয়াশ হচ্ছে, সাথে আমরা প্রচুর পরিমাণে নর্মাল স্যালাইন ইউজ করি। নর্মাল স্যালাইনের একটা হিসাব আছে, সেটা হলো বডির পার স্কোয়ার ইঞ্চ। হ্যাঁ, পার স্কোয়ার ইঞ্চ। তাহলে এটা ধরো অলমোস্ট 2 ইঞ্চ হবে জায়গাটা। পার স্কোয়ার ইঞ্চে রয়্যাল কলেজ অফ সার্জনের একটা ম্যানুয়াল আছে, সেখানে লেখা যে পার স্কোয়ার ইঞ্চ জায়গাতে অ্যারাউন্ড 900 ml হ্যাঁ ফ্লুইড দিয়ে তোমাকে ওয়াশ দিতে হবে। তাহলে এটা যেহেতু 2 স্কোয়ার ইঞ্চ, এখানে অ্যাটলিস্ট 1.8 লিটার ফ্লুইড দিয়ে তোমার ওয়াশ দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আমরা এত করি না। এই জায়গাটার জন্য সর্বোচ্চ ধরো তুমি যখন ইন্টারনেটে যাবা, দেখবা যে হাইয়েস্ট 500 ml ফ্লুইড দিয়ে ওয়াশ দিয়ে আমরা কাজ সেরে ফেলি। তাহলে এখানে লাভটা কি হয়, যে আমি যে ওয়াশ দিচ্ছি লাভটা কি হয়, এখানে একটা কথা আছে সার্জারিতে যে দ্য সলিউশন টু পলিউশন ইজ ডাইলিউশন। হ্যাঁ, তো ধরো তুমি এখানে 1 কোটি ব্যাকটেরিয়া ছিল, তুমি এখানে ওয়াশ দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিচ্ছ বারবার, পানিটা তো বাইরে পড়ে যাচ্ছে,
তো পড়ে যায় এই যে ব্যাকটেরিয়ার সংখ্যাটা ইট গেটস ডাইলিউটেড, দ্যাট মিনস কমে যাচ্ছে। ধরো ব্যাকটেরিয়ার সংখ্যা ওয়াশ দেওয়ার পরে 30 লাখে নেমে আসবে। তো এতে লাভটা কি? এতে লাভটা হলো তুমি যে অ্যান্টিবায়োটিক আগে 1 কোটি ব্যাকটেরিয়া এগেনস্টে ফাইট করতে হতো, এখন 30 লাখের এগেনস্টে ফাইট করতে হয়, তাহলে অ্যান্টিবায়োটিক একটু দ্রুত কাজ করে, ঠিক আছে? তো এর জন্য উন্ড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হলো ডেব্রাইটমেন্ট। তাহলে যে কোনো উন্ডের আইডিয়াল টার্গেট হলো ডেব্রাইট করা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এক্সিশন জিনিসটা কি? এক্সিশন হলো তুমি ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু যা আছে কাটবা, সাথে একটু হেলদি স্কিনও কেটে ফেলবা। হ্যাঁ, তো ধরো কেউ একটু এক্সপার্ট, সে বলতেছে না এই উন্ডে এত ড্রেসিং করবো না, সে কী করলো, এখান দিয়ে একটা ইনসিশন মারলো, এখান থেকে একটা ইনসিশন দিল, দিয়ে ডায়াথার্মি দিয়ে, হ্যাঁ ডায়াথার্মি দিয়ে এই পুরো জায়গা রেড টিস্যু মানে গ্রানুলেশন টিস্যু যা আছে পুরো একদম একাকার করে দিল। যদি করে দেয় তুমি দেখবা যে একদম এমন টিস্যু পাচ্ছ যেটা খালি ব্লিড করতেছে, তুমি হেলদি গ্রানুলেশন টিস্যু তুমি পৌঁছাই গেছো, এবং অল দ্য ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু অ্যালং উইথ হেলদি মার্জিন তুমি কেটে ফেলছো। তাহলে আমরা এই জিনিসটাকে বলবো এক্সিশন। মনে রাখবা সার্জিক্যাল সাইট ইনফেকশনে আমরা কখনোই এক্সিশন করি না। হ্যাঁ, আমরা যে কাজটা করি সেটা হলো ডেব্রাইটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে বললাম যে ভাইয়া এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটা তোমাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর যদি কন্ট্রোল না করো তাহলে তোমার প্রবলেমটা কি? রিস্ক ফ্যাক্টর যদি মানে কন্ট্রোল না করে এই উন্ডে দেখবা বারবার হবে। হ্যাঁ, বা এরকম কিছু মানুষ আছে যাদের দেখলে আমরা বলতে পারি যে এই বেচারার অবশ্যই সার্জিক্যাল সাইট ইনফেকশন হবে। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর আছে। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো ভাইবার জন্য ফাইনাল প্রফ যখন দিবা ভেরি ইম্পর্টেন্ট, মানে ধরবে। হ্যাঁ, এটা একটা সূত্র আছে, এটা সূত্র হলো MMPPFC, ঠিক আছে? এটা মনে রাখো, আমরা যখন ফাইনাল প্রফ দিই তখন মুখস্থ করছিলাম, এটা এখন মনে আছে আর কি, MMPPFC। ওকে, তাহলে 1 নাম্বার যেটা বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি কমন হয় সেটা হলো ম্যালনিউট্রিশন, ঠিক আছে? একটা রোগী যদি ম্যালনারিশ থাকে তার সার্জিক্যাল সাইট ইনফেকশন হবেই। হ্যাঁ, 2 নাম্বার এনি মেটাবলিক কজ যেরকম ডায়াবেটিস মেলাইটাস, স্পেশালি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, ইউরেমিয়া জন্ডিস, দ্যাট মিনস একটা আনকন্ট্রোল ডায়াবেটিসের পেশেন্ট, সিকেডির পেশেন্ট, অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট, এদের ইনফেকশন হবেই। হ্যাঁ, কারণ ডায়াবেটিস হলো ইয়ের জন্য খাবার, ব্যাকটেরিয়ার জন্য খাবার, ঠিক আছে? ওকে, আচ্ছা, গেল পিতে 2টা। পিতে 1 নাম্বার হলো পোর পারফিউশন। হ্যাঁ, ধর একটা রোগী শকে আছে, তাহলে উন্ড জীবনে ভালো হবে না। একটা পায়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, সেই উন্ড ভালো হবে না, ঠিক আছে? আরেকটা পিতে পোর সার্জিক্যাল টেকনিক। হ্যাঁ, এটা সার্জন টু সার্জন ভ্যারি করে। এইটা ধরো তুমি যদি অনেক বেশি ডেড স্পেস রেখে আসো, হেমাটোমা হয়, হ্যাঁ, তাহলে এটা ইনফেকশন হবে। এটা হয়তো এখন ধরতে পারবা না, যখন ইন্টার্নিতে সার্জারি অনেক দেখবা তখন এই জিনিসটা ধরতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো এফে হলো যদি উন্ডের মধ্যে কোনো ফরেন বডি থাকে, ঠিক আছে? আচ্ছা, সিতে হলো কোলোনাইজেশন অফ ব্যাকটেরিয়া। তো ধরো তুমি এটা হলো অনেকটা অটো ইনফেকশনের মতো, এই যে কোলোনাইজেশন অফ ব্যাকটেরিয়া, এটা হলো অটো ইনফেকশনের মতো। দ্যাট মিনস ধরো তুমি উন্ডটা খোলার পরে তোমার হাতে স্টেরাইল গ্লাভস নেই, তুমি উন্ডের মধ্যে এখানে হাত দিলা, তোমার হাত থেকে ব্যাকটেরিয়া ভিতরে যায়, ইনফেকশনটা করতে পারে, ঠিক আছে? সো যে কোনো উন্ড মানে ইফ ইজ অ্যান ওপেন উন্ড তোমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে তো তুমি নিজে যেন কোনো ইনফেকশনের সোর্স না হও। ওকে, আচ্ছা, এখন নেক্সট কথা হলো যে ধরো এই জায়গাটা যদি খেয়াল করো, এই উন্ডটায় আমরা যে জিনিসটা দেখতেছি যে এখানে সেলাইয়ের মার্ক ছিল কিন্তু এটা খুলে ফেলা হয়েছে, দ্যাট মিনস দিস ইজ আ সার্জিক্যাল সাইট ইনফেকশন। এখন যদি সেম জিনিসটা ইনফেকশনের কারণে উন্ড নিজেই খুলে যায়, দ্যাট মিনস একটা ধরো এটা তো একটা ক্লাসিক, ধরো পসিবলি দিস ইজ আ ল্যান্স ইনসিশন। হ্যাঁ, দেখে যেটা মনে হচ্ছে এটা ল্যান্স ইনসিশন। তো এই ল্যান্স ইনসিশন তুমি একটা ইন্টার্নকে দিছিলা যে ড্রেসিং করতে, তো ইন্টার্ন 3rd ডেতে দেখে বললো যে ভাই কোনো ইনফেকশন নাই, ভালো আছে, তুমি বাড়ি পাঠিয়ে দিলা। 10 দিন পরে রোগী এসে দেখলো যে এই সেলাইয়ের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো ভয় পাওয়া যাচ্ছে, তাহলে কি? তো ল্যান্স ইনসিশন যখন আমরা দিই, ইট ইজ আ ভেরি কসমেটিক ইনসিশন, এবং আমরা সেলাইটা দিই এরকম ভিতরে, হ্যাঁ, সাবডার্মালি, দ্যাট মিনস স্কিনে কোনো সেলাই দেখা যায় না, দ্যাট ইজ আ গুড থিং। তাহলে হোয়াট ডিড দ্য ইন্টার্ন মিস, এবং তুমি কী করতে পারতো আসলে খেয়াল করো,
ইন্টার্ন যে জিনিসটা মিস করছে সে এখানে চাপ টাপ দিয়ে দেখে নাই কোনো পুজ আছে কিনা। এই উন্ডটা দেখো তুমি, এটা হলো পেশেন্টের নর্মাল স্কিন কালার, আর এই জায়গাটা কীরকম রেড ইনফ্লেমড ইডিমেটাস হয়ে আছে, তাহলে এখানে অবভিয়াসলি ইনফেকশনের সাইন সিমটম আছে। এবং একটা উন্ড যখন নিজে নিজে খুলে যায়, হ্যাঁ, একটা উন্ড যখন নিজে নিজে খুলে যায় সেটাকে আমরা বলি উন্ড ডিহিসেন্স। উন্ড ডিহিসেন্স। তাহলে ভাইয়া উন্ড ডিহিসেন্স জিনিসটা কি? ডিউ টু এ সার্জিক্যাল সাইট ইনফেকশন উন্ড নিজে নিজেই স্প্লিটস ওপেন, ঠিক আছে? এখন ধরো উন্ড স্প্লিট ওপেন হয়ে অ্যাবডোমেনের সম্পূর্ণ লেয়ার সবগুলো খুলে গেছে, তাহলে এটা টার্মটা আবার চেঞ্জ হয়ে যায়। তাহলে উন্ড ডিহিসেন্স মানে উন্ডের লেয়ার খুলছে কিন্তু সবগুলো খুলে নেয়, হ্যাঁ। আর যখন সবগুলো লেয়ার খুলে যাবে প্যারাটাল পেরিটোনিয়ামটা বাদে, সেটাকে বলবো আমরা বার্স্ট অ্যাবডোমেন। when all the layers of the abdomen has been split open, ঠিক আছে? এবং বার্স্ট অ্যাবডোমেন হওয়া ভেরি 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 ডেঞ্জারাস। ওকে, আচ্ছা, এখন এতটুক ছিল তোমাদের সার্জিক্যাল সাইড ইনফেকশন নিয়ে কথাবার্তা। এর বাইরে একটু কথা বলি, সেটা হলো যে ধরো একটা সার্জিক্যাল সাইড ইনফেকশন তুমি কিছু করলেই না, হ্যাঁ, হোয়াট ইজ দ্য নেক্সট থিং দ্যাট উইল অকার? হ্যাঁ, কেন এটা পরবর্তীতে প্রবলেম হবে? একটা সার্জিক্যাল সাইড ইনফেকশন আমি যদি কারেক্ট না করি, ওয়াই উইল ইট মানে বদার মি, ঠিক আছে? একটা সার্জিক্যাল সাইড ইনফেকশন যে ভাই আমি কিছুই করলাম না, আমার যায় আসে না, আমি কী করবো তাতে? ধরো একটা সার্জিক্যাল সাইড ইনফেকশনের অ্যাকচুয়াল সিকুয়েলিগুলো কী? একটা সার্জিক্যাল সাইড ইনফেকশনের হোয়াট আর দ্য সিকুয়েলি, ঠিক আছে? যে ভাই কিছু করলাম না, কী হবে? ফার্স্টলি যে জিনিসটা হবে সেটা হলো এই উন্ড থেকে, যেহেতু উন্ডের চারপাশে অনেকগুলো ব্লাড ভেসেল আছে, এই উন্ড থেকে কোনো একটা অর্গানিজম ব্লাডে যাবে, এবং যখন ব্লাডে যাবে, ব্লাডে ইট উইল রিলিজ সাইটোকাইনস, ঠিক আছে? তাহলে ইট উইল রিলিজ সাইটোকাইনস, এই যে অর্গানিজম রিলিজ সাইটোকাইনস, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এখন এই যে সাইটোকাইন রিলিজ করলো, সাইটোকাইন রিলিজ করার পরে ব্যাকটেরিয়াটা ব্লাডের মধ্যে মাল্টিপ্লাই করবে। এই যে ব্যাকটেরিয়া ব্লাডের মধ্যে মাল্টিপ্লাই করতেছে, এটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। এটাকে কি বলি? সেপ্টিসেমিয়া, হ্যাঁ। তাহলে এটার টার্মিনোলজিটা হলো দিস ইজ কলোনাইজেশন প্লাস মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া। তো তোমরা জানো যে একটা টার্ম আছে যেটার নাম হলো ভাইয়া ব্যাকটেরেমিয়া। তাহলে ব্যাকটেরিয়ামিয়া এটা মানে কি? ব্যাকটেরিয়ামিয়া মানে হলো প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড, ঠিক আছে? তাহলে মাথায় রাখো ব্যাকটেরেমিয়া এবং সেপ্টিসেমিয়া কাছাকাছি জিনিস, কিন্তু ব্যাকটেরিয়ামিয়াতে ব্লাডে জাস্ট ব্যাকটেরিয়া ঢুকে, কোনো মাল্টিপ্লাই করে না, কিন্তু সেপ্টিসেমিয়াতে ব্লাডে ব্যাকটেরিয়া ঢুকে, দ্যাট মিনস কলোনাইজ করে, সাথে মাল্টিপ্লাই করে, হ্যাঁ। এখন তুমি বলতে পারো যে ভাই আমাদের ব্লাড কি অ্যাকচুয়ালি স্টেরাইল? দি অ্যান্সার ইজ নো, হ্যাঁ। কেন নো? কারণ হলো ব্লাডে কখনো কখনো ঢুকে, ব্যাকটেরিয়া ঢুকে, তাহলে কখন ঢুকে? ধরো তুমি বেরিলাভে 3টা কথা লেখা আছে, বেরিলাভের 26 এডিশনে এই কথাটা লেখা ছিল যে ধরো তুমি একটা খাবার খাইলা, খাবারের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়া তো স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড মেরে ফেলবে, কিন্তু এই খাবার এসোফেগাস মুখে অনেকক্ষণ রেখে দিতেছো, মুখে থেকে তো কিছু অ্যাবজর্পশন হয়, তো এদের সাথে কিছু ব্যাকটেরিয়া ব্লাডে ঢুকতে পারে, ঠিক আছে? 2 নম্বর, তুমি যে যখন দাঁত ব্রাশ করো তখন আমাদের একটা ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়ামিয়া হয়। কেন হয়? কারণ হলো তোমার যে দাঁত ব্রাশ সেখানে তো অবভিয়াসলি কিছু না কিছু ব্যাকটেরিয়া থাকে, রাইট? তো সেই ব্যাকটেরিয়াগুলো ব্লাডে ঢোকে, বাট ব্লাডের মানে ইমিউন সিস্টেম খুব দ্রুতই তাদের মেরে ফেলে। 3 নম্বর বেরিলাভে লেখা যে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স ব্লাডে ব্যাকটেরিয়া ঢুকতে পারে, ঠিক আছে? কিন্তু এটাও অ্যাগেইন খুব দ্রুতই বডি এটাকে ডিস্ট্রয় করে ফেলে। তাহলে সেপ্টিসেমিয়া হচ্ছে, দ্যাট মিনস যখন সেপ্টিসেমিয়া হচ্ছে ব্লাডে ব্যাকটেরিয়া কলোনাইজ করলো এবং মাল্টিপ্লাই করলো, যখন কলোনাইজ অ্যান্ড মাল্টিপ্লিকেশন হয়ে গেল তখন ডিউ টু রিলিজ অফ সাইটোকাইনস, সরি আমরা উল্টা লিখছি, ধরো সেপ্টিসেমিয়া আগে হয়, তারপরে ইট রিলিজেস সাইটোকাইনস। এই সাইটোকাইনসগুলো রিলিজ করার জন্য বডি একটা জিনিসে যায়, সেটাকে বলা হয় সার্স, হ্যাঁ। সার্স শব্দের অর্থ হলো সিস্টেমিক ইনফ্ল্যামেটরি
রেসপন্স সিনড্রোম, হ্যাঁ, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। এই সার্সের 3টা ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হলো হাইপারথার্মিয়া, মিনস তোমার টেম্পারেচার বেড়ে যাবে, অর হাইপোথার্মিয়া। ঠিক আছে। 2 নম্বর হলো তোমার WBC কাউন্ট 11,000-এর বেশি অথবা লেস দেন 4,000। ঠিক আছে। 3 নম্বর আমাদের ট্যাকিকার্ডিয়া, অর ট্যাকিপনিয়া হইতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই 3টা জিনিসের এনি 2 অফ দিস 3, তাহলে এই 3টা জিনিসের যে কোনো 2টা যদি বডিতে প্রেজেন্স থাকে সেটাকে আমরা বলি সার্স, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। এখন এই যে জিনিসটা, এটা দেখা গেল যে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম অনেক কারণে হইতে পারে। ধরো কারো বার্ন হইলো, ম্যাসিভ বার্ন, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ম্যাসিভ ইঞ্জুরি, হ্যাঁ, এরপরেও এরকম ফিচার বডি দেখাইতে পারে, দ্যাট মিনস সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম দেখাইতে পারে। এই সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোমটা হয় হলো বডিতে ওভারওয়েলমিং সাইটোকাইন রিলিজের কারণে। এটা আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইতে পারে, ম্যাসিভ ট্রমা হইতে পারে, বার্ন হইতে পারে। তাহলে এইটার সাথে তুমি এটা যে ব্যাকটেরিয়ার কারণে হয়েছে তুমি বুঝবা কেন? তাহলে কারো যদি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোমের ফিচার থাকে, সাথে ডকুমেন্টেড ইনফেকশন থাকে, ডকুমেন্টেড ইনফেকশন, দ্যাট মিনস আমি টেস্ট করলাম, টেস্ট করে আমি দেখলাম যে না, এই লোকটার বা এই রোগীটার আমি অর্গানিজম পাচ্ছি। ঠিক আছে, ডকুমেন্টেড ইনফেকশন। ঠিক আছে, দ্যাট মিনস তুমি ব্লাডে কালচার করলা অথবা উন্ডে কালচার নিলা। ঠিক আছে, তাহলে এগুলো হইতে পারে ব্লাড সিএস, এটা হইতে পারে উন্ড সিএস বা উন্ড সোয়াব, এটা হইতে পারে ইউরিন সিএস। ঠিক আছে, এই কোনো এক জায়গায় তোমাকে ডকুমেন্টেড পাইতে হবে যে না অর্গানিজম আছে। ঠিক আছে, এটা কোনো বার্নের কারণে হয় না, আর্টির কারণে হয় না। তাহলে সার্স প্লাস ডকুমেন্টেড ইনফেকশন, এটাকে তখন আমরা বলি সেপসিস, এটাকে আমরা বলি সেপসিস। ঠিক আছে, ওকে, এটাকে আমরা বলি সেপসিস। আচ্ছা, সেপসিস যখন হয়ে যায় দ্যাট মিনস অর্গানিজম বডিতে ভালো মতোই ঝামেলা করা শুরু করছে। আচ্ছা, যখন ভালো মতোই ঝামেলা করা শুরু করে তখন আলটিমেটলি অর্গানিজম তোমার সাইটোকাইন রিলিজ করতেছে এবং বডি আস্তে আস্তে তোমার শকের দিকে যায়। হ্যাঁ, তাহলে সেপসিস যখন হয়ে যাচ্ছে ইট মিনস ইউ হ্যাভ সার্স প্লাস ডকুমেন্টেড ইনফেকশন। হ্যাঁ, আচ্ছা, এখন ধর একটা রোগী সেপসিস পাইলা, সাথে সেপসিসের সাথে রোগীর ব্লাড প্রেশার কম, কত কম? 90-60 কম। দ্যাট মিনস রোগী শকে আছে। হ্যাঁ, রোগী শকে আছে, তখন এটাকে আমরা আর সেপসিস বলবো না, তখন এটাকে আমরা বলবো সেপটিক শক। সেপটিক শক। ঠিক আছে, আচ্ছা, এখন যখন শকে আছে তখন অবভিয়াসলি রোগীর অর্গ্যানগুলো ফেল করতে থাকে। তো প্রথমেই তো ফেল করে না, ধরো ক্রিয়েটিনিন আস্তে আস্তে বাড়ে, রোগীর লিভার ফাংশনগুলো আস্তে আস্তে অল্টার্ড হয়। হ্যাঁ, লিভার ফাংশন অল্টার্ড হয়, রেসপিরেটরি ফাংশন অল্টার্ড হয়, ইন্টেস্টাইনাল ফাংশন অল্টার্ড হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেপটিক শকে যখন রোগী চলে যায় এর পরের সিকুয়েলি হলো বডিতে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম শুরু হয়। দ্যাট মিনস এই অর্গানগুলো ডিসফাংশন করা শুরু করে। এখনও মানে এমন না যে তোমার কোনো অর্গানকে সাপোর্ট দেওয়া লাগতেছে, ধরো কিডনি কাজ করতেছে কিন্তু ক্রিয়েটিনিনটা হাই। হ্যাঁ, ধরো হার্ট কাজ করতেছে বাট ইকোতে দেখলা যে ইজেকশন ফ্র্যাকশন ফল করে গেছে। হ্যাঁ, লাংস কাজ করতেছে কিন্তু লাংসে তুমি হোয়াইট স্প্রেড ক্রেপস আসা শুরু হয়েছে। এটাকে বলা হয় মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। এই অবস্থায় যদি তুমি রোগীকে সেপটিক শকটা কারেক্ট না করো, সেপটিক শক যদি কারেক্ট না করো তখন রোগীর অর্গান ফেলিয়ার চলে যায়, লিভার কাজ করে না, হার্ট কাজ করে না, কিডনি কাজ করে না। ঠিক আছে, তাহলে তখন আমরা এটাকে বলি মাল্টি সিস্টেম অর্গান ফেলিয়ার, MSOF। হ্যাঁ, মাল্টি সিস্টেম অর্গান ফেলিয়ার। এই অবস্থায় গেলে রোগী আইসিইউ সাপোর্ট লাগে। এই অবস্থায় আসলে খুব বেশি দিন থাকে না, এখান থেকে সুন্দর সিকুয়েলি রোগীর ডেথ। ঠিক আছে,
তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা একটা রোগীর এরকম ইনফেকশন হয়েছে, ইউ ডিড নাথিং, হ্যাঁ, হোয়াট আর দ্য সিকুয়েলি, বা আসলে পরে কি ঘটনা ঘটতে যাচ্ছে, হ্যাঁ, পরে কি ঘটতে যাবে, এরকম যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, স্যাররা কেউ জিজ্ঞেস করে, তো দিস ইজ দ্য কমপ্লিট সিকুয়েলি, হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটতে থাকে, ঠিক আছে। দ্যাট মিনস রোগীর তুমি একটা ইনফেকশন হইলো, ইনফেকশন থেকে ফার্স্টে সার্স হয়, সার্সের থেকে সেপসিস হয়, এরপরেও সেপটিক শক হয়, মটস হয়, এমএসওএফ হয়, ডেথ হয়, ঠিক আছে। ওকে, তাহলে দিস আর দ্য সিকুয়েলি, যেটা আসলে একটা একটা করে হইতে থাকে। সো দিস ইজ বেসিকলি অল অ্যাবাউট সার্জিক্যাল সাইড ইনফেকশন। তোমরা যখন ইন্টার্ন হয়ে যাবা বা যখন মানে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে আর কি সার্জিক্যাল সাইড ইনফেকশন নিয়ে এর বেশি আসলে কোনো জায়গায় লাগে না, ঠিক আছে। তো আমরা তো আজকে তোমাদের গ্রুপে একটা কুইজ নিলাম মেইনলি, তো এছাড়াও ধরো এরকম ক্লাস আমরা প্রায় নেই, বা আমার যে কোর্স আছে কমপ্লিট সলিউশন অফ সার্জারি, এটাতে আমাদের অলমোস্ট 500-এর কাছাকাছি রেজিস্ট্রেশন হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি ভুল না করে থাকি আমাদের রেজিস্ট্রেশন কারেন্টলি 450+, ঠিক আছে। হয়তো ঈদের পরে ইনশাল্লাহ 500 রিচ করার টার্গেট আছে। সো কমপ্লিট সলিউশন অফ সার্জারিতে তোমরা চাইলে এনরোল করতে পারো। আমার টোটাল এখানে 68টা ক্লাস আছে, ফাইনাল প্রফের সমস্ত অসপি কাভার করা, লং কেস কাভার করা, শর্ট কেস কাভার করা। আমরা বেলি লাভ থেকে ক্লাসগুলো নিচ্ছি। আমাদের 24/7 চ্যাটবক্স সাপোর্ট থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো সময় তোমাদের কোয়েশ্চেন করতে পারো। আর এই যে আজকে ক্লাসটা নিলাম, এরকম অনেক সিনারিও নিয়ে সাধারণত আমরা আমাদের গ্রুপে ডিসকাশন করি আর কি, ঠিক আছে। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকো মেডিভার্সের পেজে চাইলে মেসেজ দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের হয়তো বলে দেওয়া হবে, আমাদের কোর্স ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হবে, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা চাইলে এনরোল করতে পারো, ঠিক আছে। আর কার যদি কোনো কোয়ারি থাকে যে ভাইয়া এই ক্লাসটা আসলে কীভাবে হয় আর কি বা কিছু জানতে চাও, তাহলে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ। এই নাম্বারে তোমরা চাইলে মেসেজ দিতে পারো, মেসেজ দিলে আমরা কোর্স ডিটেলসও শেয়ার করব, সাথে হলো যে দেখা যাবে যে তোমাদের পরবর্তী কোনো কোয়ারি থাকলে সেটাও এখান থেকে তোমরা চাইলে মানে অ্যাসেস করে নিতে পারো আর কি, ঠিক আছে। যে ভাই এই জিনিসটা বা এই টপিকটা এই কোর্সে করানো হয়েছে কিনা, সেটাও সেক্ষেত্রে আমি তোমাদের হেল্প করতে পারি, বলতে পারি, ঠিক আছে। তাহলে সার্জিক্যাল সাইড ইনফেকশন নিয়ে মোটামুটি আমাদের এতটুকুই।